আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো হোম প্রোগ্রাম নিয়ে। অনেক প্যারেন্টসেরই একটা আগ্রহ যে স্যার আমার বাসা তো অনেক দূরে, আমি ঢাকার বাইরে থাকি বা আমি দেশের বাইরে থাকি, আমি বিভিন্ন দেশে অবস্থান করছি, কিন্তু আপনাদের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে কথা শুনে। আমি কিভাবে আপনাদের হোম প্রোগ্রামটা নিতে পারি? হুম। তো জি, আজকের হোম প্রোগ্রামটা মূলত যারা দেশের বিভিন্ন স্থান থেকে নিতে চাচ্ছেন, প্লাস যারা বিদেশে অবস্থান করছেন, যারা আমাদের হোম প্রোগ্রামটা নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের মূলত এই হোম প্রোগ্রামটা। দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা শিশুর হোম প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, যেমন এই যে একটা হোম প্রোগ্রাম আমি বানিয়েছি, এখানে কয়েকটা পেজ আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা। যেমন একটা শিশুর তার বিভিন্ন সমস্যাগুলা এখানে আমি নোট করে রেখেছি, এবং সেই সমস্যার বদলে ওইটার উপরে বেস করে তার জন্য কিছু বাসায় মা কিভাবে কাজটা করবে, বাবা কিভাবে কাজটা করবে, সেটা সুন্দর করে আমি লিখে দিয়েছি, এবং এটার জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ কিন্তু আমরা তাকে দিয়ে থাকি। এবং কিছু কিছু ক্ষেত্রে এই কাজটা করতে গিয়ে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন, সেই ম্যাটেরিয়ালসগুলো যদি আমরা পার্সেলে পাঠাতে পারি বা কুরিয়ারে পাঠাতে পারি বা ডিএইচএল ফেডেক্সে যদি পাঠাতে পারি, তাহলে সেটা আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনারা চাইলে এই ধরনের প্রোগ্রাম আপনারা নিতে পারেন। আমি যেহেতু অকুপেশনাল থেরাপিস্ট, আমি শুধু অকুপেশনাল থেরাপির হোম প্রোগ্রামটা নিয়ে আজ কথা বলবো। কিন্তু আমাদের এখানে যেমন আপনি চাইলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির হোম প্রোগ্রাম, বিহেভিয়ারাল থেরাপির হোম প্রোগ্রাম, একাডেমিক হোম প্রোগ্রাম আপনি নিতে পারবেন। এখন এটা কিভাবে নিবেন? কারণ এক একটা বাচ্চার হোম প্রোগ্রাম তো এক এক রকম হবে, কারণ এক একটা বাচ্চার লেভেল তো এক এক রকম। সেটার জন্য আমরা প্রথমে যেটা করি, প্যারেন্টসের সাথে আমরা অনলাইনে সেটিংস দিই, অনলাইনে বসি। হ্যাঁ, এবং তাকে বলি যে বাচ্চাটাকে যেন আমরা একটু দেখি। বাচ্চাটাকে বিভিন্ন ধরনের কাজ আমরা প্যারেন্টসকে বলে দিই, এবং সেই কাজগুলো যখন বাচ্চা বাসায় করে সেগুলো আমরা আবার ভিডিওতে সেগুলো দেখে আমরা কিছু কুশিনিয়ার ফিল আপ করি। কুশিনিয়ার ফিল আপ করে আমরা বিভিন্ন নোট ডাউন করি। হ্যাঁ, আমরা ডায়েরিতে বিভিন্ন কিছু নোট ডাউন করে রাখি। হ্যাঁ, যেমন নোট ডাউন করে রাখি বাচ্চার পসিবল সমস্যাগুলা। যেমন আমি অকুপেশনাল থেরাপিস্ট, আমি আমার প্রবলেমটা নোট ডাউন করে রাখি। যিনি স্পিচ থেরাপিস্ট, উনি স্পিচ থেরাপি রিলেটেড প্রবলেমগুলো নোট ডাউন করে। যিনি বিহেভিয়ারাল থেরাপিস্ট, উনি বিহেভিয়ারাল থেরাপি নোট, বিহেভিয়ার রিলেটেড যে প্রবলেমগুলো বাচ্চার আছে এবং আপনারা ফেস করতেছে সেগুলো নোট ডাউন করে থাকে। যিনি একাডেমিকের কাজ করেন, একাডেমিক প্রোগ্রাম বাচ্চার জন্য রেডি করবেন, তিনি একাডেমিক জিনিসগুলো নোট ডাউন করে রাখেন। আপনাকে জিজ্ঞাসা করে করে, প্যারেন্টসকে জিজ্ঞাসা করে, মূলত এটা একটা অবজারভেশন, বাচ্চাকে অবজার্ভ করি, প্লাস এটা একটা কুশিনিয়ার সেশন। মানে প্যারেন্টসকে কিছু কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের আদলে আমরা প্রোগ্রামটা তৈরি করি। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা অনলাইনে করে থাকি, এবং এটা যদি সে সেন্টারে সরাসরি আসতে পারে তাহলে কোনো সমস্যা নেই। সরাসরিও আমরা বাচ্চাটাকে আমরা থেরাপি সেন্টারে নিয়ে আসি, আমরা ক্লাসরুমে নিয়ে গিয়ে আমরা কিন্তু অ্যাসেসমেন্টগুলো করি। সেটাও কিন্তু আমরা অনলাইনেও করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবং সেটা কিন্তু 1:1 হবে। হ্যাঁ, আমরা 4টা প্রফেশনাল মিলে একটা বাচ্চাকে আমরা সময় দেবো। হ্যাঁ, আপনি চাইলে আলাদা আলাদা করেও হোম প্রোগ্রামগুলো নিতে পারবেন। শুধু অকুপেশনাল থেরাপির হোম প্রোগ্রাম নিতে পারবেন, শুধু স্পিচ থেরাপির হোম প্রোগ্রাম নিতে পারবেন, বিহেভিয়ারাল থেরাপির হোম প্রোগ্রাম নিতে পারবেন। ঠিক আছে? আপনি চাই শুধু একাডেমিক যে হোম প্রোগ্রামটা সেটা নিতে পারবেন। আমাদের হোম প্রোগ্রামগুলো কিন্তু বলে রাখি, আমাদের হোম প্রোগ্রামগুলো মূলত ১ মাস ব্যাপী হয়। মানে যে কাজটি আপনি নিবেন সেটা ১ মাসের জন্য নিবেন। মানে ১ মাস এই কাজগুলা করতে হবে। দেন ১ মাস পরে আরেকটা প্রোগ্রাম নিবেন। হ্যাঁ? এটা লাইক একটা স্কুলের মতো। মানে আপনি আমাদের এখানে সরাসরি না এসেও আপনি হোম স্কুলিং করতে পারছেন আমাদের প্রোগ্রামটা ব্যবহার করে, আমাদের এই কারিকুলামটা ব্যবহার করে, অকুপেশনাল থেরাপির কারিকুলাম, স্পিচ থেরাপির কারিকুলাম ব্যবহার করে। পাশাপাশি যেটা হবে যে আপনি অনেক এনরিচ হয়ে যাবেন। কারণ আপনি আমাদের কারিকুলামটা যখন নিবেন, এটা কিন্তু আপনাকে আমরা শিখাইয়া দিব। শিখাই দেওয়ার ফলে কি হবে যে আপনার অন্যের উপরে নির্ভরশীল থাকতে হচ্ছে না। আপনি নিজেই কিন্তু জেনে যাচ্ছেন আপনার বাসার শিশুর সাথে কি কি ধরনের কাজ করতে হবে। এটা একটা সবচেয়ে বড় একটা জিনিস যে আপনার এডুকেশনটা হয়ে যাচ্ছে, আপনার ট্রেনিংটা হয়ে যাচ্ছে। অনেক প্যারেন্টসই ট্রেনিং এর জন্য হুমড়ি খেয়ে পড়ে আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কেউ আমার বাচ্চাটাকে শিখায় না, তারা শুধু ভিতরে রুমের ভিতরে নিয়ে যায়, কাজ করে আবার হাতে দিয়ে দেয়। দিন শেষে তারা বলেও না যে বাসায় কি কি কাজ করবো। সেই সকল প্যারেন্টসের জন্য কিন্তু আমাদের এই হোম প্রোগ্রামটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী। কারণ আপনি জেনে যাচ্ছেন আপনার শিশুর কি সমস্যা এবং ওই সমস্যার জন্য কি করতে হবে, সেটা কিন্তু আমাদের হোম প্রোগ্রামে আপনি জেনে যাচ্ছেন, এবং এটা লিখিত ডকুমেন্ট পাচ্ছেন, এবং আপনাকে হাতে কলমে, যারা সরাসরি আসতে পারতেছেন হাতে কলমে, আর যারা আসতে পারতেছেন না তাদেরকে তো আমরা লিখে দিচ্ছি, প্লাস ছোট ছোট ভিডিও ক্লিপ কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি। এবং তার যে ভিডিওটা সে যেটা করবে বাচ্চার সাথে, সেটারও ভিডিও ক্লিপ আমরা আবার নিয়ে নিচ্ছি, নিয়ে আবার এটা রিভাইজ করে দেখতেছি সে সঠিকভাবে এই থেরাপিটা করতে পারতেছি বা পারতেছি কিনা। ঠিক আছে? এই কাজটা কিন্তু আমরা করে থাকি। তো দয়া করে এখন আমি এই প্রোগ্রামটা সম্পর্কে একটু বলবো যেন আপনারা বিস্তারিত একটু বুঝতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে শিশুর যেমন ১৩টা প্রবলেম, ১৩টা প্রবলেম আমি প্রথমে ডিস্টিংগুইশ করছি। এই যে ১৩টা প্রবলেম,
আমি প্রবলেমগুলো বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন বর্তমান অবস্থা হলো যে অনুকরণ করাটা আগে থেকে অনেক বেড়েছে, যেহেতু এই বাচ্চাটা আমাদের সাথে বেশ কিছুদিন যাবত ধরে আছে। সে একটার পরে একটা প্রতি মাসেই প্রোগ্রাম নিচ্ছে, প্রায় বছর খানেক হয়ে গেছে এই বাচ্চাটার প্রোগ্রাম নিচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, তার মানে 12 মাসের প্রোগ্রাম, মানে 12টা প্রোগ্রাম নিয়েছে, 12 মাসে 12টা প্রোগ্রাম। হ্যাঁ, মানে সে বাসায় স্কুলিং করতেছে, আমাদের এখানে আসতে পারতেছে না। এর জন্য তার অনুকরণটা আগের থেকে বেড়েছে। বই দাও, হাত পিছনে রাখো, জামাটা ডয়ারে রাখো, এই কাজগুলো সে করতে পারে। অ্যাংজাইটির কিছুটা সমস্যা আছে, আগের মতন এক নাগাড়ে অনেকক্ষণ কান্না করতো, এখন সে কান্নাটা কমে গেছে, কিন্তু তার ভিতরে এখনো স্ট্রেস বা অ্যাংজাইটি ফিল করে। হ্যান্ড ফ্ল্যাপিং এবং মুখ দিয়ে লালা, এই জিনিসটা ওর ভিতরে আছে, এবং হাত দিয়ে লালা ধরার একটা প্রবণতা এটা ওর ভিতরে আছে। আমি কোশ্চেনগুলো বলি, তারপরে পসিবল রিকমেন্ডেশনটা কি কি ছিল সেটা আপনাদের বলবো, যেন আপনারা অ্যাটলিস্ট এই কথাগুলো শুনে আপনারা বুঝতে পারেন। দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার শিশুর সাথে অনেকগুলা সমস্যা মিলে যেতে পারে। যে কোনো কাজ করার সময় মনোযোগ খুবই কম। 5 নম্বরে হলো টেবিলে এবং চেয়ারে বসে কাজ করা সে অনেক পছন্দ করছে ইদানিং, মাশাআল্লাহ। 6 নম্বরে হলো বিছানায় উপর হয়ে তার যে জেনাইটাল অর্গানটা আছে সেটা বিছানার সাথে ঘষাঘষি করে। এটা একটা বড় সমস্যা, এটা কিন্তু আমাদের ছেলে বাচ্চাদের অনেক বড় একটা সমস্যা, কিন্তু দয়া করে খুব সাবধানে এটা হ্যান্ডেল করতে হবে। বিশেষ করে যেসব ছেলেরা আমাদের অ্যাডোলেসেন্সে চলে গেছে, যেমন 8-9 বছর হয়ে গেছে, 10 বছরে পা দিয়েছে, তাদের সেই সব ছেলেদের কিন্তু এটা খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তারপর হলো হাত দিয়ে ভাত খেতে পারে না, এখনো হাত দিয়ে ভাত খেতে পারছে না। হ্যাঁ, অনেক কিছু কিন্তু মা বলছে। হ্যাঁ, দেখেন, অক্ষর উচ্চারণের সমস্যা হয়, যেমন পানিকে বলে পাখি, নকে বলে ল। হ্যাঁ, 2 অক্ষরে কথা বলা, নিজের নামটা আবার বলতে পারে, সুন্দর করে বলতে পারে, নামটা আমি বলছি না। এই জন্য কিন্তু এই শব্দগুলোতে সমস্যা আছে। 9 নম্বরে হলো এখন অন্যান্য শিশুদের দেখলে খুশি হয় এবং তাদের সাথে খেলতে চায়, তাদের জামাটা ধরে টানে, তাদের কাছে যায়, শব্দ করার চেষ্টা করে। আচ্ছা, 10 নম্বরে হলো ইমোশনাল যে ডেভেলপমেন্টটা আছে, যেমন দেখা গেছে যে এরকম কিছু ডেভেলপমেন্ট, যেমন ওনাকে উদাহরণ দিয়েছে, যেমন উনি ওনার মেয়েকে ভয় দেখানোর জন্য একটা লাঠি নিচ্ছে, সেই লাঠিটা দেখে ওই বাচ্চাটাও ভয় পেয়ে দৌড়ানো শুরু করে দিচ্ছে, বাবার কাছে গিয়ে লুকাইছে। তার মানে তার ইমোশনাল ডেভেলপমেন্ট, সে বুঝতে পারছে যে এটার কি জিনিস। হ্যাঁ, এটা দিয়ে যে ব্যথা পাওয়া যায়, এই যে কজ এর ইফেক্টের যে ব্যাপারটা, সেই জিনিসটা খুব ভালো লাগছে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ এখন যেমন প্যান্ট পরতে পারে, প্যান্টটা খুলতে পারে, উল্টা ভাঁজটা এখনো বুঝতেছে না, গায়ে সাবানটা মাখতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু কম বেশিটা বুঝে না, এবং পানিটা এখনো ঢালতে পারতেছে না মাথায় উঁচু করে। হ্যাঁ, হ্যাঁ, শাওয়ার ইউজ করতে পারে। আরেকটা হলো যে রান্না করতে চায়, খুব রান্না করতে চায়, যেহেতু মার সাথে থাকে। হ্যাঁ, দেখা গেছে যে রান্না করতে চায়, নুডলসটা এনে দেয় মাকে রান্না করে দেওয়ার জন্য। হ্যাঁ, দাঁত ব্রাশটা বুঝে, কুলি করাটা পারে, কিন্তু থুতু ফেলাটা এখনো বুঝে না, মানে থুতুটা এখনো বুঝে না, কফ ফেলাটা বুঝে না, কফটা গিলে ফেলে, দেখছেন? আচ্ছা, টয়লেটে ফ্লাশ করতে পারে, কিন্তু ওয়াশিংটা এখনো, ক্লিনিংটা এখনো হচ্ছে না প্রপারলি, এই জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, ড্রাই ফ্রুটগুলা সে গিলে খায়। এই ধরনের জিনিসগুলা বেশিরভাগই গিলে খেতে পছন্দ করে, কারণ ওর এখনো এডিনয়েডের সমস্যা আছে, গলায় টনসিল আছে। আচ্ছা, একাডেমিক টাস্ক হইলো হ্যান্ড রাইটিংটা, কলমটা ধরতে পারে, কালারটা চিনে না এখনো, শেপ করাটা বুঝে না, অ্যালফাবেটটা বুঝে না, কোয়ান্টিটি পরিমাণটা এখনো বুঝে না, সাইজ ছোট, বড়, মাঝারি, হ্যাঁ, স্মল, মিডিয়াম, বিগ, এটা এখনো সে বুঝতেছে না, এবং তার কিছু সেন্সরি প্রবলেম আছে। ঠিক আছে? এই হলো আসলে বাচ্চার 14টা প্রবলেম। এই 14টা প্রবলেম কিন্তু আমরা দেখা গেছে যে বাচ্চাটার সাথে যে এই যে 2 ঘন্টা বসছি, টানা টানা 2 ঘন্টা বাচ্চাটাকে অবজার্ভ করছি। হ্যাঁ, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো অবজার্ভ করি, সে অবজারভেশনের কিন্তু রেজাল্ট এটা। ঠিক আছে? এটা হলো আমার পার্ট। এরকম স্পিচ থেরাপিস্ট এরকম অনেকগুলা কোশ্চেন নিচ্ছে ওনার রিলেটেড। হ্যাঁ, বিহেভিয়ারাল থেরাপিস্ট নিচ্ছে, কিছু জিনিস আছে এখানে স্পিচ থেরাপির সাথে সম্পর্কযুক্ত, বিহেভিয়ারাল থেরাপিস্টের সাথে সম্পর্কযুক্ত, আবার ওটির সাথে সম্পর্কযুক্ত, সেগুলো আমি পিক আপ করে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা বাচ্চাটাকে অবজার্ভ করি, মানে একটা বাচ্চার সবগুলা জিনিস কিন্তু দেখতে হবে। শুধু আমি অকুপেশনাল থেরাপি যদি দেখি বা শুধু একজন দেখি তাহলে কিন্তু হবে না, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে আমাদের দলগতভাবে কাজ করতে হবে, সবগুলা টিম প্রফেশনাল মিলে যখন একটা বাচ্চার সাথে কাজ করব, ইনশাআল্লাহ সেই বাচ্চাটা সামনে আগায় যাবে। এখন আসেন, পসিবল কি কি ধরনের কাজ তার জন্য আমি দিচ্ছি, আপনাদের দেখাই। যে পসিবল অকুপেশনাল থেরাপির ম্যানেজমেন্ট, দেখছেন আমি লিখে দিচ্ছি। প্রথম যেটা হলো, যেহেতু ও 1 স্টেপের কমান্ডটা ফলো করে, 2 স্টেপ কমান্ড এখনো ফলো করা সে শিখে নাই, সেই জন্য তাকে আমার 2 স্টেপের ইনস্ট্রাকশনটা আমাকে দিতে হবে। 2 স্টেপের ইনস্ট্রাকশনটা কি? 2 স্টেপের ইনস্ট্রাকশনটা হলো, যেমন জুতা নাও, শু রেখে রাখো, জুতা নাও, শু রেখে রাখো। রান্নাঘর থেকে প্লেট নাও, খাবার টেবিলে রাখো, প্লেট নাও, খাবার টেবিলে রাখো। শার্ট নাও, ডয়ারে রাখো। মোবাইল নাও, মাকে দাও। এই যে 2 স্টেপ ইনস্ট্রাকশনগুলো আমাকে কিছু নোট ডাউন করতে হবে, প্রথম দিকে আমাকে কিছু শিখতে হবে। এই জন্য বলছি যে হোম প্রোগ্রামটা
এই কারণে উপকারী, কারণ এতে মা এডুকেটেড হবে, বাবা এডুকেটেড হবে, তাকে বিভিন্ন প্রফেশনালের কাছে ধর্ণা দিতে হবে না ইনশাআল্লাহ। কারণ এই জিনিসটা যদি আপনি না জানেন কখনই সম্ভব না। ওই স্কুলে 2 ঘন্টা 3 ঘন্টার স্কুলিং এ কিছুই আসবে না। হ্যাঁ, যখনই আপনি এটা শিখে যাবেন, আপনি যখন রেগুলারলি 24 ঘন্টা যখন ওর সাথে কাজটা করবেন, বাচ্চা দেখুন দ্রুত ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। অ্যাংজাইটি ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে? অ্যাংজাইটি ম্যানেজমেন্টের জন্য অবশ্যই বিহেভিয়ারাল থেরাপি যিনি, ওনার সাথে যোগাযোগ করতে হবে আপনাকে। ওনার ওনার কথাগুলো আপনাকে শুনতে হবে। পাশাপাশি অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমি যেটা বলি যে, যেই জিনিসগুলাতে ও স্ট্রেস ফিল করে, অ্যাংজাইটি ফিল করে, সেই জিনিসগুলা যতটুকু সম্ভব একটু কম দিতে হবে। কিন্তু চ্যালেঞ্জ দিতে হবে। চ্যালেঞ্জ আর স্ট্রেস আলাদা জিনিস। কিন্তু বাচ্চারা যখন চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস দিবেন, তখনই কিন্তু একটু স্ট্রেস ফিল করবে। যদি আপনার বাচ্চার ইপিলেপসির সমস্যা না থাকে, চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস দিতে হবে। কারণ আমরা জানি যে যত চ্যালেঞ্জ দেয় সে তত শিখে। কারণ পৃথিবীতে যারাই চ্যালেঞ্জ দিচ্ছে তারাই সাকসেস হয়েছে। এই জন্য চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় অনেক, কিন্তু সেটা একটা লিমিট আছে। এটা ডেভেলপমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস। এটা অকুপেশনাল থেরাপিস্ট ভালো জানবে। উনি আপনাকে বলে দিবে আপনার শিশুর বয়স এবং লেভেল অনুযায়ী কোন ধরনের চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস দরকার। সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার কোনটা? ওই যে বাচ্চাটা প্রবলেমে কি ছিল? প্রবলেমে ছিল বাচ্চাটা হ্যান্ড ফ্ল্যাপিং করে, মুখে লালা দিয়ে সারাক্ষণ মাখে, ঠোঁটে মাখে, মুখে মাখে, হাতে মাখে। হ্যাঁ, এই যে তার মানে হলো হ্যান্ড ফ্ল্যাপিং করে। হ্যান্ড ফ্ল্যাপিংটা কেন করে? হ্যান্ড ফ্ল্যাপিংটা বাচ্চারা করে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার, মানে এগুলো ওর জন্য প্রয়োজন। তো হ্যান্ড ফ্ল্যাপিংটা প্রথম দিকে আমি বিহেভিয়ারালি ঠিক করার চেষ্টা করি। তাকে বলবো হাত ক্রস করে রাখো, ক্রস করে রাখো, হাত পকেটে রাখো, ঠিক আছে, হাত ধরে রাখো, 2 হাত ধরে রাখো। এটা আমি করবো। পাশাপাশি ওকে হাতের কিছু কাজ করাবো, যেমন হামাগুড়ি দেওয়া করাতে পারি, বল থ্রোয়িং কাজগুলা করাতে পারি, ঠিক না? আচ্ছা, আর এই যে লালা ধরা বা লালা দিয়ে খেলা, এই কাজগুলো আমরা কি করতে পারি? এই জিনিসগুলো আমরা যেটা করতে পারি সেটা হলো যে স্লাইম জাতীয় খেলা বা স্টিকি জাতীয় খেলা, ওকে দিয়ে আলু ভর্তা বানানো, ওকে দিয়ে বিভিন্ন ধরনের খাবার ফ্রুটসের ভর্তা বানানো, যেমন ভেজিটেবল আছে না, যেমন আমরা অনেক সময় কলার ভর্তা বানাই, বেগুনের ভর্তা বানাই না, এই যে এই জিনিসগুলো ওকে দিয়ে শেখানো। প্লেডো দিয়ে খেলা, প্রচুর পরিমাণে প্লেডো দিয়ে খেলা, মাটি দিয়ে খেলতে দেওয়া, তাহলে কিন্তু আস্তে আস্তে এই লালা দিয়ে খেলার ইয়াটা আস্তে আস্তে অনেক কমে যাবে। তাকে বিহেভিয়ারটাকে ডাইভার্ট করে মডিফাই একটা বিহেভিয়ারে নিয়ে আসা যাবে। ঠিক আছে, আপাতত এই জিনিসগুলো করতে পারেন। আরো কিছু জিনিস আছে, সেগুলো আসলে আমি ও রিলেটেড যেহেতু কথাগুলো বলতেছি, এর জন্য ওইখানে আর কিছু উল্লেখ করা হয়নি। পাশাপাশি ওকে স্লাইম, গ্লু, লিকুইড, পেস্টিং পেস্টিং করতে দিতে হবে, কালারিং করতে দিতে হবে, এই জিনিসগুলো বলছি। এবং ব্রেসলিন দিয়ে ওকে খেলতে দিতে হবে, এটা কিন্তু লেখা আছে। মানে এই ধরনের জিনিসগুলো আর কি, মানে এই যে মেরিল যে লোশনটা আছে, মেরিল লোশন দিয়ে খেলতে দিতে হবে, এটা আর কি। হ্যাঁ, পাশাপাশি আরেকটা যেটা জিনিস হলো, ও যে এই জিনিসটা নেই, ও কিন্তু স্মেলও নেয়। তার মানে ওর গন্ধ নেওয়ার প্রবণতা আছে, ওই যে ময়লা গন্ধটা ও ফিল করে। তাহলে আমাকে স্ট্রং যে গন্ধগুলো আছে, যেমন আতরের গন্ধগুলো, সেগুলো কিন্তু ওর সাথে খেলতে হবে মাঝে মাঝে, স্ট্রং গন্ধগুলা দিয়ে। হ্যাঁ, এই জন্য কিন্তু অনেক বাচ্চারা আছে টয়লেটের গন্ধ বোঝে না। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে প্যান্টের নিচে হাত দিয়ে গন্ধ নিচ্ছে, বারে বারে পায়খানার গন্ধ নিচ্ছে। এটা যত আমাদের কাছে বিশ্রী মনে হতে পারে, কিন্তু এটা আমরা যারা প্রফেশনাল এই বাচ্চাদের সাথে কাজ করি, আমাদের কাছে কিন্তু এগুলা খুব প্রতিনিয়তই কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখে থাকি বাচ্চাদের। হ্যাঁ, এবং এগুলা আমাদের হ্যান্ডেল করতে হয়। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমার কাজ হলো এই এই লাইফ স্কিলগুলা, ওর যে দৈনন্দিন যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা, সমাধানের চেষ্টা খুঁজে বের করা। আচ্ছা, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, ওর ভিতরে অ্যাটেনশন ডেফিসিট আছে, যেহেতু মনোযোগের ঘাটতি আছে। তাহলে যেটা করতে হবে, যে কাজটাকে ব্রেক ডাউন করে দেবো, ছোট ছোট স্টেপে ভাগ করবো। সাপোজ আপনি টয়লেটের কথা বলি, তাহলে টয়লেটে ট্রেনিংটা দিতে গেলে আপনাকে যেটা করতে হবে, ওকে তো আগে টয়লেট চিনতে হবে, ঠিক না? ছেলেদের টয়লেট, মেয়েদের টয়লেট চিনতে হবে। এবং টয়লেট চেনার পরে যেটা করতে হবে, টয়লেটের দরজা বন্ধ করা শিখতে হবে, লাইট জ্বালানো শিখতে হবে, লাইট বন্ধ করা শিখতে হবে। তারপরে কি শিখতে হবে? ওরে প্যান্ট খোলা শিখতে হবে, প্যান্ট পরা শিখতে হবে। তারপরে হ্যান্ড শাওয়ার ধরা শিখতে হবে, কমোডে বসা শিখতে হবে, দাঁড়ানো শিখতে হবে, কমোড তোলা শিখতে হবে, হ্যান্ড শাওয়ার টানা শিখতে হবে। এই যে অনেকগুলা কাজ। তারপরে পি করা, পু করা, এই জিনিসগুলোর পরে ওয়াশিং করা, তারপরে ফ্লাশ করা, তারপরে এসে হাত ধোয়া, টাওয়াল দিয়ে হাত মোছা, সাবান লাগানো, দেখছেন কতগুলা কাজ, প্রায় 30-40টা কাজ আছে। এত কাজ ওকে একসাথে দিলে তোর ব্রেন পাজল হয়ে যাবে। ওকে কি করতে হবে? ব্রেক ডাউন করে করে আপনি ইয়া করবেন, এবং এগুলো নোট করে রাখবেন, আপনি বাসায় নোট করে রাখবেন। কারণ কি, নোট না করে রাখলে আপনি তো বুঝবেন না যে ও কোন কাজটা পারে, কোন কাজটা পারে না। এই জিনিসটা আপনাকে অবশ্যই
ম্যানেজ করে নিতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, আপনাকে রেস্ট দিতে হবে কাজের মাঝে, আপনাকে রেস্ট দিবেন, ওকে, একটু রেস্ট দিবেন আপনি কাজের মাঝে, হ্যাঁ। আচ্ছা, এটা একটা করতে পারেন। তারপর টেবিল কাজগুলা, টেবিলে যেহেতু কাজ করাটা সে পছন্দ করে একটা ছিল, তো উনি কিছু টেবিলের জন্য কাজ নিতে যাচ্ছে। টেবিলের কাজের জন্য সবচেয়ে ভালো হলো ফাইন মোটরের কাজগুলা, কগনিটিভ লেভেলের কাজগুলা, ভিজুয়াল পারসেপশন গেম। ভিজুয়াল পারসেপশন গেম কেন? কারণ আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট ভিজুয়াল পারসেপশন একাডেমিক লেভেলের জন্য। এই যে আপনি অ্যালফাবেটগুলা লিখতেছেন, এখন উল্টা এ যদি লিখেন, আমরা তো বুঝে যাই যে এটা উল্টা এ লিখছি না, তো কিন্তু ও তো বুঝতেছে না। তো ভিজুয়াল পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট একটা কগনিটিভ গেম। এই ধরনের ভিজুয়াল পারসেপশন বিভিন্ন ধরনের গেম আপনি ইউটিউবে, ফেসবুকে খুঁজে পাবেন, এবং আইকিউ গেমগুলো আপনি খুঁজে পাবেন, পাজেল এগুলা খুঁজে পাবেন। যদি না পান, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে প্রোভাইড করার জন্য। এই জিনিসগুলা কিন্তু আমরা আবার দিব, যেগুলা দেওয়ার মতো, যেগুলা পার্সেলে দিয়ে যাওয়া যাবে, সেগুলা কিন্তু আমরা আপনাকে নিজেরা আমরা তৈরি করে দিয়ে দিব। এগুলা কিন্তু আপনি কিনতে পাবেন না, এগুলো আমরা ইন্টারনেট থেকে নামায়, গুগল থেকে নামায় আমরা এগুলা প্রিন্ট আউট করবো এবং ওই বাচ্চার জন্য এগুলা রেডি করে তারপরে কিন্তু আমরা বই আকারে বাইন্ডিং করে তারপর তাকে প্রোভাইড করবো, যেন মাটা 1 মাস এই কাজটা করতে পারে। এটা একটা জিনিস। হ্যাঁ, 6 নম্বরে যেটা ছিল, তার কিছু প্রবলেমেটিক, কিছু হার্মফুল সেক্সুয়াল বিহেভিয়ার ছিল। ওই যে বাচ্চাটা কি করে, বিছানার সাথে তার জেনারেটাল অর্গানটা নিয়ে কি করে, সে ঘষাঘষি করে। ছেলে বাচ্চার কথা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এটাকে লজ্জা পাওয়ার কিছু না, আপনাকে অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং শেয়ার করতে হবে, হ্যাঁ। পাশাপাশি এটা সাইকোলজিস্টের সাথেও শেয়ার করতে হবে। তাহলে অকুপেশনাল থেরাপির পার্সপেক্টিভে আমি যেটা বলবো, কাজটাকে ডাইভার্ট করতে হবে, অবশ্যই ডাইভার্ট করতে হবে। ওকে আন্ডারওয়্যার যদি না পড়ান, তাহলে অবশ্যই ওকে আন্ডারওয়্যার পড়াতে হবে, ছোট বাচ্চাকে আন্ডারওয়্যার পড়াতে হবে। পাশাপাশি মুসলমানিটা না করে মুসলমানিটা করাই ফেলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ইউরিন ইনফেকশন জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, অনেক সময় এটার কারণে করতে পারে। চুলকানি আছে কিনা এই জিনিসটা একটু দেখে নেবেন, ফিজিক্যালি মেডিকেলি ফিট কিনা। আচ্ছা, এবার গুড এবং ব্যাড ম্যানারটা ওকে শিখাবে, কিভাবে শুইতে হবে, কিভাবে শোয়া যাবে না। আরেকটা হলো, যাকে তাকে দিয়ে সবসময় গোসল করানো যাবে না, কাজের মহিলাকে দিয়ে এক একদিন এক একজনকে দিয়ে গোসল করাবেন, সেটা হবে না, হ্যাঁ। লজ্জা জিনিসটা এখন থেকে বোঝাতে হবে, সি 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 লজ্জা, যেখানে সেখানে প্যান্ট খোলা যাবে না, ন্যাংটু করে রাখা যাবে না, হ্যাঁ। এই জিনিসটা, বাথরুমের একটা কর্নার, বাথরুমের ভিতরেই প্যান্ট করতে হবে, যে বড় হলে শিখে যাবে, এটা হবে না, দয়া করে। আমি এরকম বড় ছেলে মেয়ে পাচ্ছি, মানে অনেক লজ্জা লাগে, নিজের কাছেই লজ্জা লাগে, অথচ আমি মানে আমরা এগুলো দেখে অভ্যস্ত, হ্যাঁ। যেখানে সেখানে প্যান্ট খুলে ফেলতেছে, জামা খুলে ফেলতেছে, এখন প্যারেন্টসরা এসে আমাদের ব্লেম দিচ্ছে, কিন্তু এটা তো আমাদের কাজ না, এটা তো আপনাদের কাজ ছিল। আপনারা যেখানে সেখানে সবার সামনে ওকে ন্যাংটু করে জামা কাপড় পরাইছেন, হ্যাঁ। তো এই যে বছরের পর বছর একটা বিহেভিয়ার চলে আসছে, থেরাপি সেন্টারে আসার সাথে সাথেই তো সেটা চেঞ্জ হবে না, সময় লাগবে। এখন আপনাকে যতটুকু সম্ভব কাজটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। কারণ আমার ছেলেমেয়েরা এমনিই ওরা খুব নিরীহ, হ্যাঁ। তোর এই জিনিসগুলো বুঝে না, অনেকে এটা সুযোগ নিতে পারে, দয়া করে এই জিনিসটা আপনারা করবেন না, হ্যাঁ। এই জিনিসটা সবসময় নির্দিষ্ট পরিবারের লোক দ্বারা গোসল করাবেন, জামা কাপড় পরাবেন, সোশ্যাল স্টোরিটা দেখাবেন এবং কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখাবেন, হ্যাঁ। ওকে বোঝাতে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে, হ্যাঁ। স্ট্রংলি স্টপ করতে হবে, যখন এই কাজটা করবে ডাইভার্ট করতে হবে, স্ট্রংলি ডাইভার্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা জিনিস। আরো অনেক কাজ আছে, সেটা পরে এক সময়, শুধু এই টপিকটা নিয়ে পরে আলাপ করবো। ফাইন মোটর অ্যাক্টিভিটিতে আমি বলছি ম্যানিপুলেশন এক্সারসাইজ দিতে হবে, যেহেতু বাচ্চাটা ভাত খেতে পারে না। ভাত খেতে গেলে কি লাগে, আমাকে হাতটা এইভাবে মুচড়াইতে হয়, তো এইভাবে মুচড়ানো জাতীয় কোনো কাজ তো আমার নাই। একটা কাজ আছে, যেটা হলো বোতলের মুখ খোলা, বোতলের মুখ বন্ধ করা, হ্যাঁ। স্ক্রু খোলা, স্ক্রু খোলা, নাট বোল্ট, নাট অ্যান্ড বোল্ট। আপনি বাজার থেকে কিছু নাট বোল্ট কিনে নিতে পারেন, বা প্লাস্টিকের নাট বোল্টগুলা, কাঠের নাট বোল্টগুলো এখন অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে জোগাড় করে নিতে পারেন। পাশাপাশি আপনারা যেটা করবেন, এই যে প্লেডো, এই যে ভর্তা বানাইতে দিচ্ছি, কেন দিচ্ছি, কারণ এই স্কিলটা খুব দরকার। এই স্কিলটা না হলে তো সে ভাত মাখতে পারবে না, ভাত খেতে পারবে না, হ্যাঁ। এই স্কিলটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, আটা দিয়ে প্লেডো বানানো, ওকে শিখানো, এই জিনিসগুলো। আচ্ছা, আরেকটা যেটা কাজ ছিল 8 নম্বরে ছিল হলো, এই যে উচ্চারণের সমস্যা, উচ্চারণগত সমস্যার কারণে ওকে স্পিচ থেরাপিস্টের সাথে শরণাপন্ন হতে হবে। আমাদের স্পিচ থেরাপিস্ট নিশ্চয়ই ওই জন্য কিছু প্রোগ্রাম সেট করছেন, এটা উনি ভালো বলতে পারবেন। পাশাপাশি অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি যেটা দেখবো, সেটা হলো কথা বলার জন্য যে ওর যে বিতর্গত জিনিসগুলো ঠিক আছে কিনা, ফিজিক্যালি ফিট কিনা, তারপর তার ব্রিদিং, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। আমরা জানি যে কথা বলতে গেলে আমাদের শ্বাস প্রশ্বাস অনেক গুরুত্বপূর্ণ, ঠিক না? সেই জন্য আমি কিছু ব্রিদিং এক্সারসাইজ শিশুটার সাথে করাবো, তাকে ফনিক সাউন্ডটা শেখাতে পারেন, হ্যাঁ। এটা আমাদের একাডেমিক যে টিচার আছে, উনি ফনিক সাউন্ডগুলো নিয়ে কাজ করেন, উনি ফনিক সাউন্ডগুলো শেখাবেন। ফনিক সাউন্ডগুলো কি, আমরা কিন্তু অক্ষর দিয়ে কথা বলি না, আমরা সাউন্ড দিয়ে কথা বলি। আমরা কি এ এ বলি, এ বলি, বি বলি, হ্যাঁ। বি দিয়ে কি বেল বলি না বল বলি, বল বলি, বল বলি, ঠিক না? আমরা কিন্তু বেল বলি না, কিন্তু আমরা বলি কিন্তু বি। সি বলি না, স্যাট বলি না, আমরা বলি ক্যাট,
ঠিক না, আমরা সাউন্ড দিয়ে কথা বলি, এই জিনিসটা হলো ফনেটিক্স আর কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। গ্রুপ ইন্টারাকশন, সে শিশুদের সাথে খেলতে চাচ্ছে, তো এটা কি করবেন, বাসায় যতই কষ্ট হোক, বাবা রাত 10টার সময় আসলো, দয়া করে অন্তত 15 মিনিট 20 মিনিট বাবা মা শিশু 3জন মিলে একটু বসেন, বল পাসিং খেলা খেলেন, ওর সাথে দুষ্টামি করেন, ওর সাথে একটু শেয়ারিং করেন, ঠিক না? হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো ওর সাথে একটু করেন, খাবার শেয়ার করেন সবাই মিলে বসে। হ্যাঁ, সার্কেল টাইমটা করেন। হ্যাঁ, সার্কেল টাইম, হ্যাঁ, আমার সার্কেল টাইমের উপর আমার অনেক ভিডিও আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন কিভাবে সার্কেল টাইমটা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ইমোশনাল ডেভেলপমেন্ট, তার অনুভূতি সম্পর্কে অবশ্যই সাইকোলজিস্ট এই জিনিসটা বলবে। অকুপেশনাল থেরাপিস্ট পার্সপেক্টিভে আমার যেটা মনে হচ্ছে, তাকে ইমোশনগুলো সম্পর্কে অবশ্যই জানাতে হবে। ইমোশনাল জাতীয় বিভিন্ন গল্পের বই বা ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে আপনারা এই ভিডিওগুলো দেখাবেন। যেমন অনেক ভিডিও আছে না, ইফ ইউ হ্যাপি 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 ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ইফ ইউ অ্যাংরি 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 স্ট্যাম্প ইউর ফিট, আছে না? এই ধরনের ভিডিওগুলো শেখাতে হবে, ফ্ল্যাশ কার্ডগুলো দিতে হবে, ওকে শেখাতে হবে। লাইফ স্কিল ট্রেনিং খুব সুন্দরভাবে আপনি কন্টিনিউ করতেছেন, সুন্দরভাবে সেগুলো কন্টিনিউ করতে হবে। এবং কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে, সেগুলো অনেক বড় হয়ে যাবে সেশনটা, এই জন্য আমি সেগুলো স্কেপ করবো। লাইফ স্কিলের উপরে পরবর্তীতে একদিন আলাদা করে একটা ভিডিও নিব ইনশাআল্লাহ। একাডেমিক কাজ, অবশ্যই একাডেমিক টিচারের প্রোগ্রামটা, ওনার প্রোগ্রামটা এখানে অ্যাড করা হবে। সেন্সরি থেরাপিতে কি কি করবে, কয়েকটা কাজ দিয়েছি দেখেন, সবগুলোই তো সেন্সরি, মানে পুরা ইয়াতে। এখানে আমি 4টা কাজ দিয়েছি এই শিশুটার জন্য, এই মাসের জন্য। হ্যাঁ, এই রানিং মাসের জন্য 4টা কাজ। হ্যাঁ, উনি আজকে যেমন, আজকে কয় তারিখ? হ্যাঁ, এই যে আজকে 1 তারিখ, ওনাকে এটা প্রোভাইড করে দেওয়া হবে। উনি 1 তারিখ থেকে কাজটা শুরু করবে, আমাদের 30 তারিখে ওনার টোটাল ইভালুয়েশনটা আমাদের দিবে। 25 তারিখের মধ্যে আমরা এটা ইভালুয়েশন করে আমরা উইদিন 5 ডেজের মধ্যে আমরা আবার তার জন্য প্রোগ্রাম বানিয়ে ফেলবো। অবশ্যই 25 তারিখে আমাদের মাস যাবে, যারা হোম প্রোগ্রাম নেবে তারা অবশ্যই 24-25 তারিখের মধ্যে ইভালুয়েশনটা আমাদের পৌঁছায় দিতে হবে। তাহলে সে নেক্সট মাসের প্রোগ্রামটা পাবে। সে যত লেট করবে তার প্রোগ্রামটা রেডি করতে লেট হবে, কারণ এগুলো রেডি থাকে না, এটা আমাদের তৈরি করে দিতে হয়, এটা সময় লাগে। মিনিমাম 1 সপ্তাহ 5 থেকে আমরা 10 দিন সময় নিই, এটা নির্ভর করে বাচ্চার লেভেলের উপরে। আচ্ছা, এখানে যেমন কাজ দেওয়া হয়েছে, কিছু সেন্সরি কিছু কাজ দেওয়া হয়েছে, এই কাজগুলো বাচ্চা রেগুলার বেসিসে বাচ্চা প্রতিদিন প্যারেন্টস করবে। এখানে কিভাবে করতে হবে না করতে হবে সেটা দিয়ে দেওয়া হবে, এবং শিশুটাকে ভিডিওগুলো পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই ভিডিও অনুযায়ী সে কাজটা করে আমাদের আবার কাজটা দিবে। এই হলো হোম প্রোগ্রাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন হোম প্রোগ্রাম জিনিসটা কি, এবং কাজের জন্য হোম প্রোগ্রামটা দরকার, এবং হোম প্রোগ্রামটা কিভাবে নিতে হয়। হোম প্রোগ্রামটা নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে আমাদের যে নিয়মটা হলো, আপনাকে অবশ্যই আমাদের অফিস নম্বরে যোগাযোগ করতে হবে, এবং আপনার বাচ্চার কিছু বর্তমান সমস্যাগুলা, আপনার বাচ্চার ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনি কি কি ধরনের সেবা আমাদের কাছ থেকে হোম প্রোগ্রামটার মধ্যে নিতে চাচ্ছেন, সবগুলো উল্লেখ করে পাঠাবেন। তখন আমাদের অফিস থেকে আপনাকে যোগাযোগ করা হবে, এবং এটার যে প্রাইসটা, সেই প্রাইসটাও বলে দেওয়া হবে। কারণ এক একটা শিশুর জন্য হোম প্রোগ্রামের প্রাইস এক এক রকম, সেটা নির্ভর করবে শিশুর লেভেলের উপরে। আপনি যত বেশি কাজ নেবেন, প্রাইসের তারতম্যটা তত বেশি হবে। আমাদের হোম প্রোগ্রামের প্রাইজিংটাই শুরু হয় 3000 টাকা থেকে 5000, 6000, 7000 টাকা পর্যন্ত। এটা ডিপেন্ড করে বাচ্চার কাজের উপরে, এবং কী কী ধরনের কাজ নেবেন এবং কী কী ধরনের ম্যাটেরিয়াল সেটার সাথে ইনক্লুড করা থাকবে। ঠিক আছে? তো এটা আসলে ভেরি করতে পারে, বাচ্চা ভেরি করবে, যেহেতু প্রাইসটা বলছি। হ্যাঁ, এর জন্য দয়া করে ফিক্সড কোনো প্রাইস নেই। অনেকেই জানতে চাচ্ছেন ফিক্সড প্রাইস বলেন, ফিক্সড প্রাইস কীভাবে বলবো ভাই? ফিক্সড প্রাইস তো বলা যাচ্ছে না, কারণ আপনার বাচ্চার জন্য যদি স্পিচ থেরাপিস্ট না লাগে, তাহলে তো আমি জোর করে স্পিচ থেরাপি দিব না, তাহলে ওই পেমেন্টটা তো আপনার দিতে হবে না। আপনার বাচ্চার বিহেভিয়ারাল থেরাপি লাগবে না, তাহলে কেন আমি আপনার বাচ্চাকে বিহেভিয়ারাল থেরাপি দিব? বা বিহেভিয়ারাল থেরাপি নেওয়ার মতো তার লেভেলই আসে নাই, মানে সে এমনই লেভেলের, সে বিহেভিয়ারাল থেরাপি নিতে পারবে না, তাহলে কেন আমি ওইটা জোর করে দিব? ক্লিয়ার? এই জন্য ওই প্রাইজিংটা তার সাথে অ্যাড হবে না, তখন দেখা যাবে সিঙ্গেল 1-2টার প্রাইজিং তার সাথে অ্যাড হবে, তো ওই পেমেন্টই আপনাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজ সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।